আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অধ্যায় 11 এর 11.2 অনুশীলনী নিয়ে আজকে আলোচনা করব। এর আগে আমরা 11.1 নিয়ে আলোচনা করেছি। দেখো 11.1 এর মধ্যে ছিল হলো দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে কিভাবে বিন্দু দুইটার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা যায়, এবং এই দূরত্ব রিলেটেড যত অঙ্ক ছিল, ত্রিভুজের শীর্ষবিন্দু 3টির স্থানাঙ্ক দিয়ে দিত, ত্রিভুজের ধরন কেমন, বা চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু দেওয়া থাকতো, এটার বৈশিষ্ট্য কেমন, মানে সামান্তরিক, বর্গ, আয়ত নাকি রম্বস নাকি অন্য কিছু, বা ট্রাপিজিয়াম, এগুলো আমাকে জিজ্ঞেস করতো। কিন্তু 11.2 এর মধ্যে আমরা শিখবো হলো ক্ষেত্রফল নির্ণয়। দেখো দুইটা উপায়ে ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। এখানে দেখো, আমি যদি তোমাকে বলি, আমি একটা ত্রিভুজ নিয়ে কথা বলি আর কি। মনে করো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। এখন আমি তোমাকে যদি বলে দেই এ বিন্দুর স্থানাঙ্ক মনে করো এটা, আমি আগেই বলেছিলাম যে যখন 1 2 থাকবে x1 y1, তুমি ধরে নিবা এটা কোনো জানা জিনিস, সেটা হতে পারে 2 3 5 7, মানে যে কোনো সংখ্যা আর কি, এটা তুমি ধরে নিবা। আর এটা হলো x2 y2, মানে এটাও জানা, এটাও মনে করো জানা জিনিস। এখন আমাকে বলো, আমরা সাধারণ গণিতের মধ্যে 16.1 এর মধ্যে ক্ষেত্রফল নির্ণয়, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের কয়েকটা পদ্ধতি শিখেছিলাম। তার ভিতরে একটা পদ্ধতি ছিল হলো, যদি বাহুগুলোর দৈর্ঘ্য জানা থাকে, এই বাহু, এই বাহু এবং এই বাহু, তিনটা বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে, তাহলে পরিসীমা বের করে ক্ষেত্রফল নির্ণয় করা যায়। √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, মনে কি আছে? এটা দিয়ে কিন্তু ক্ষেত্রফল বের করা যেত। তাহলে আমি বলতে পারি যে যখন শীর্ষবিন্দু আমাদের তিনটা জানা থাকবে, তখন কিন্তু আমি ইচ্ছা করলে 11.1 এর মধ্যে আমরা শিখছি দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে কিভাবে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হয়। তো যেহেতু তিনটা বিন্দুর স্থানাঙ্ক আমাকে মনে করো দিয়ে দিবে, সেক্ষেত্রে আমরা এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য এবং এই বাহুর দৈর্ঘ্য, তিনটা বাহুর দৈর্ঘ্য বের করে এই সূত্র দিয়ে ক্ষেত্রফল বের করতে পারবো না? অবশ্যই পারবো। যদি চতুর্ভুজ দিয়ে দেয়, পঞ্চভুজ দিয়ে দেয়, কোনো সমস্যা নেই। আমরা এগুলোকে ত্রিভুজে রূপান্তর করেও কিন্তু ক্ষেত্রফল বের করতে পারবো। এটার ক্ষেত্রফল আগে বের করবো এটা দিয়ে, পরবর্তীতে এটার ক্ষেত্রফল, তারপরে এটার ক্ষেত্রফল। তার মানে আমরা ইচ্ছা করলে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ যাই দিক না কেন, সবগুলো জিনিসের ক্ষেত্রফলই ত্রিভুজের মাধ্যমে বের করতে পারবো। এটা গেল একটা পদ্ধতি। আর এখানে আরেকটা পদ্ধতি আমরা শিখবো, সেটা হচ্ছে সরাসরি বিন্দুগুলোর স্থানাঙ্ক দিয়েই ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব, যেটা অনেকটাই সহজ। তুমি ত্রিভুজের সাহায্যে ক্ষেত্রফল বের করলে তোমাকে একটু বেশি পরিশ্রম করতে হবে, এমনি যদি স্থানাঙ্ক ব্যবহার করে ক্ষেত্রফল বের করি তাহলে খুব সহজে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। চলো আমরা কথা না বাড়িয়ে আজকে আমরা ক্ষেত্রফল নির্ণয় করা শিখে ফেলি। একটু খেয়াল করো, প্রথমে আমরা ত্রিভুজের পরিসীমার সাহায্যে ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় সেটার ধারণা দিব। দেখো মনে করো এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের নাম হলো এ বি সি। যেমন শীর্ষবিন্দু এ, এটা এ কোণ, এটা, তাহলে এ কোণের বিপরীত বাহুকে আমরা ছোট হাতের এ ধরে নিই, বি কোণের বিপরীত বাহুকে আমরা ছোট হাতের বি ধরি, আর সি কোণের বিপরীত বাহুটাকে আমরা ছোট হাতের সি ধরে নিই। এখন দেখো, আমি কিন্তু ইচ্ছা করলে এ বি সি এর মান বের করতে পারবো, কারণ আমার শীর্ষবিন্দুগুলো জানা থাকবে। এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু আমার জানা থাকবে। এখন যদি শীর্ষবিন্দু আমার জানা থাকে আর আমি যদি ক্ষেত্রফল বের করতে চাই, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার মূল যে সূত্র, সেটা হলো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এই সূত্র দিয়ে আমাদের কিন্তু ক্ষেত্রফল এখানে বের করতে হবে। আমি প্রমাণটা পুরোপুরি দেখাবো না, কারণ এটা যথেষ্ট বড় হয় আর এটা পরীক্ষায় আসেও না। আমি শুধু বুঝিয়ে দেবো যে কিভাবে আসে এটা, কিন্তু পুরো একদম ডিটেলস লিখে লিখে করাবো না। একটু খেয়াল করো, তা আমি যদি এটাকে ভূমি ধরি, আমরা জানি এটাকে ভূমি ধরলে এই বাহুর উপর অঙ্কিত লম্বটা হবে হলো উচ্চতা। আর যদি আমি সি কে ভূমি ধরি এটাকে, তাহলে সি এর উপর এই শীর্ষ থেকে লম্ব টানলে সেটা হবে উচ্চতা। আর যদি আমি এসি কে ভূমি ধরি, তাহলে এই এসি এর উপর বি বিন্দু থেকে লম্ব আঁকতে হবে, তাহলে সেটা হবে উচ্চতা। তা আমরা এটাকেই ভূমি ধরবো। তাহলে এইখান থেকে এটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য আমার লাগবে, এটা আমরা ধরে নিলাম, এটাকে একটু নিচে লিখি, এটা ধরলাম ডি, আর এই পুরাটার দৈর্ঘ্য কিন্তু এ। খেয়াল করো ভালো করে, এখানে আমার জানা জিনিস বলতে কি বোঝায়? আমার জানা জিনিস বলতে বোঝানো হচ্ছে এ, বি এবং সি। আর আমরা জানি যে কোনো সূত্র বা যে কোনো ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রগুলো আসে, আমরা যদি প্রতিপাদন করতে চাই তাহলে অবশ্যই সবাইকে জানা জিনিসের মাধ্যমে প্রকাশ করতে হবে। এখন দেখো, আমি যদি এখানে বলি এটা কিন্তু এডি আমি জানি না, এডি আমি ধরে নিলাম এস। এখন আমি যদি বলি ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি হলো এ, পুরোটা হলো এ, আর উচ্চতা হলো এস। তো এখানে কি ক্ষেত্রফল হলো? এইচ তো আমার অজানা, আমাকে তো উচ্চতা দিয়ে দেয় না, আমাকে দিয়ে দিয়েছে কি তিনটা বাহুর দৈর্ঘ্য।
তাহলে আমাকে কি করতে হবে? উচ্চতাটাকে এ বি এবং সি এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তো এটা প্রকাশ করার জন্য এখানে দুইটা সমকোণী ত্রিভুজ আছে, দেখো এই পাশে একটা আর এই পাশে একটা। আমি যদি এটা নিয়ে কাজ করি, আমি শর্টকাটে দেখাচ্ছি, বিডি আমার অজানা, আমি বিডি কে যদি এক্স ধরে নিই, তাহলে সিডি হবে হলো পুরাটা, দেখো পুরাটা এ, এতটুকু এক্স, তাহলে এটুকু অবশ্যই এ মাইনাস এক্স হবে। পুরাটার দৈর্ঘ্য থেকে এক্স বাদ দিলে এটুকু পাওয়া যাবে। তাহলে এখানে একবার পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করবো এই সমকোণীতে, আরেকবার এই সমকোণীতে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করবো আর কি। এখানে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করলে আমরা পাবো হলো এক্স স্কোয়ার প্লাস এইচ এর স্কোয়ার সমান হলো সি এর স্কোয়ার। এটা 1 নম্বর সমীকরণ। এখানে যদি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করি তাহলে পাবো হলো এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার সমান হলো এটার স্কোয়ার। একটু খেয়াল করো, আমি এখানে লিখে নিই, এটার স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান হলো অতিভুজের স্কোয়ার। এটাকে যদি আমি সূত্র ভাঙাই দিই তাহলে পাবো হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে আছে এইচ এর স্কোয়ার সমান হলো বি স্কোয়ার। তাহলে আমি বলতে পারি এখানে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করলে আমি এটা পাবো, এ স্কোয়ার মাইনাস 2ax প্লাস এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান হলো বি স্কোয়ার। এখন 1 থেকে 2 যদি আমি বিয়োগ দিয়ে দিই, চিহ্ন পরিবর্তন হবে। দেখো এখানে কেটে যাবে এক্স স্কোয়ার, কেটে যাবে এইচ স্কোয়ার, তাহলে বামে আমি পাচ্ছি হলো মাইনাস এ স্কোয়ার মাইনাস, সরি এটা প্লাস 2ax সমান এখানে পাচ্ছি হলো সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আমি যদি এখান থেকে এক্স এর মান বের করতে চাই, শুধু এক্স বাদে বাকি, দেখো এখানে অজানা কিন্তু এক্স এবং এইচ, এ বি সি আমার জানা, তাহলে আমি এখান থেকে এক্স এর মান বের করবো। তার আগে এ স্কোয়ারকে বামে ডানে নিয়ে যাই, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে x সমান আসবে হলো a স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2a। আমার কিন্তু x এর মান দরকার না, আমার দরকার কিসের মান? আমার ক্ষেত্রফল বের করতে গেলে উচ্চতা দরকার, h এর মান। তো এখান থেকে h এর মান যদি আমি বের করতে চাই, এই যে এটার মধ্যে 1 নম্বরের মধ্যে এটা মানটা ব্যবহার করলেই হয়। x এর জায়গায় আমি এই মানটা বসিয়ে দেব, x এর জায়গায় যদি এই মানটা বসিয়ে দেই x এর স্কোয়ার আসবে, তার মানে এখানে পাবো হলো a স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2a তার হোল স্কোয়ার। আর একটা কাজ করি, এক লাইন কম করে দেখো, এইচ স্কোয়ার সমান সি স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার লেখা যায় না? তাহলে আমি এখানে একটু খেয়াল করো, আমি এই কাজটাই করতেছি। এখানে যেহেতু এক্স স্কোয়ারকে ডানে পাঠাইলে সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে, তো এটাকে আমি এইচ স্কোয়ার সমান সি স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার লিখি, এটা পরে লিখি, এটা একটু সরিয়ে লিখি। তাহলে আমি এখানে পাবো হলো এইচ এর স্কোয়ার সমান হলো এই সি স্কোয়ার থাকবে আর এটার স্কোয়ার এখানে থাকবে। এখন তুমি ইচ্ছা করলে এখানে সূত্র বানাইতে পারো, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ মাইনাস এটা সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2। এবার এটা লসাগু করবা, লসাগু করে টোরে দেখবা যে এটা এমন একটা পজিশনে আসবে, এখানে আবার সূত্র হবে, দেখো এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ac এ প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হবে। তখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিলে আবার ভাঙায় লাস্টে তুমি পাবা একটা জায়গা পাবা এ প্লাস বি প্লাস সি, আর এক জায়গা পাবা হলো এ প্লাস বি মাইনাস সি, এক জায়গা পাবা এ মাইনাস এ প্লাস সি মাইনাস বি। এভাবে করতে করতে তুমি সূত্রটা পেয়ে যাবা। আমি যতটুকু করছি তার থেকে আরো বেশি রয়ে গেছে। এখন এটা যেহেতু পরীক্ষা আসে না, আমি পুরোটা দেখাবো না। এর পরের অংশ আটকে গেলে তুমি 16.1 যাবা সাধারণ গণিতের, দেখবা যে এর পরের অংশ হিসাব করা আছে। তুমি শুধু মনে রাখবা লসাগু করবা, সূত্র ভাঙাবা। এখানে আমি ভুল লিখছি না, ঠিক আছে। এখন মানগুলো বসানোর পর আমি শেষ পর্যন্ত কি পাবো? শেষ পর্যন্ত এখানে এইচ এর মান যখন বসিয়ে দিব তখন আমি একদম লাস্ট লাইনে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল পাবো হলো রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। মানে বিষয়টা দেখো, এস হলো অর্ধ পরিসীমা, এখানে এস হলো অর্ধ পরিসীমা। আর পরিসীমা কি আমরা জানি, পরিসীমা হলো বাহুগুলোর যোগফল, বাহুগুলো যোগ করলে পরিসীমা পাওয়া যায়। তাহলে অর্ধ পরিসীমা হলো বাহুগুলোর যোগফলকে 2 দিয়ে ভাগ করতে হবে। তা এটা হলো তোমার এস এর মান। তাহলে বাহুর দৈর্ঘ্য যখন জানা থাকবে এ বি সি তিনটা বাহুর দৈর্ঘ্য, তখন আমরা এস এর মান বের করে ফেলবো এখান থেকে। পরবর্তীতে রুট ওভার এস ইন্টু, দেখো এস থেকে একটা বাহু বিয়োগ
ইন্টু এস থেকে আরেকটা বাহু বিয়োগ ইন্টু এস থেকে সর্বশেষ বাহু বিয়োগ, তারপর ক্ষেত্রফল এখান থেকে বের হয়ে যাবে। এটা আমার বিশ্বাস তোমাদের আগে থেকে জানা আছে। এখন নতুন করে আমাদের যেটা দরকার আর সবচেয়ে বেশি আমরা ব্যবহার করব যেটা, সেটা হলো এমন যদি থাকে তাহলে আমরা ক্ষেত্রফল অন্যভাবে বের করতে পারি। দেখো একটু, এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুর স্থানাঙ্ক মনে করো আমার জানা আছে। এটা x1 y1, এটা x2 y2, এটা x3 y3। এখন আমি চাচ্ছি আমি বাহুর দৈর্ঘ্য বের করবো না, বাহুর দৈর্ঘ্য বের না করে সরাসরি ক্ষেত্রফল কিভাবে বের করা যায় একটু খেয়াল করো। এদিকে একটু ভালো করে লক্ষ্য করো, এটা এটা দেখতে কেমন? এই জিনিসটা দেখতে, এই জিনিসটা এটা একটা ট্রাপিজিয়ামের মতো মনে হচ্ছে না? দেখো, এই এক জোড়া বাহু সমান্তরাল আর এই জোড়া অসমান্তরাল, মানে এটা একটা ট্রাপিজিয়াম, এটা একটা ট্রাপিজিয়াম। দেখো, এটাও ট্রাপিজিয়াম, এটাও ট্রাপিজিয়াম। তাহলে এই দুইটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল থেকে আমি যদি এই যে কালো অংশের ক্ষেত্রফল বাদ দিই, যে কালো অংশের, তাহলেই কি এটার ক্ষেত্রফল পাওয়া যাবে না? তাহলে আমি এখানে এই কাজই করবো। দেখো, আমি প্রথমে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করব, তার সাথে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা যোগ করব, আর এই যোগফল থেকে এই যে লম্বা করে যে ট্রাপিজিয়ামটা আছে এখানে, এটা আয়ত হতে পারে, কিন্তু আমি জানি না তো আয়ত নাকি, কিন্তু ট্রাপিজিয়াম এটা নিশ্চিত, কারণ এটা একটা সমান্তরাল। কিন্তু এই জোড়া যে সমান্তরালের কোনো গ্যারান্টি নাই, এই জন্য এটাকে আমরা ট্রাপিজিয়ামই ধরবো। তাহলে আমি কি করব, এই দুইটা বড় বড় ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যোগ করে এই লম্বা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বাদ দিব, তাহলে ওই নীল অংশের ক্ষেত্রফল পাওয়া যাবে। আর এটা আমরা খুঁজতেছি, এটা আমাদের দরকার। একটু ভালো করে লক্ষ্য করো, একটু মনোযোগ দিয়ে দেখো, খুব সহজে বুঝতে পারবে। এটার স্থানাঙ্ক যদি x2 y2 হয়, তাহলে এই অংশের দৈর্ঘ্য হবে x2। কারণ আমরা কোনো বিন্দুতে যখন যাই তখন মূল বিন্দু থেকে ভুজ দেখে ডানে বামে যাই, কোটি দেখে উপরে বা নিচে যাই। যেহেতু আমি এতটুকু ডানে যে এতটুকু উপরে গেছি, তার মানে নিশ্চিত এই ভুজের মান এটার সমান, আর এই কোটিটা এটার সমান, মানে এটা y2 এর সমান। একইভাবে এই বিন্দুর স্থানাঙ্ক যেহেতু x1 y1, তাহলে এই পুরাটার দৈর্ঘ্য হবে x1, আর এই পুরাটা হবে হচ্ছে y1। পুরাটা, আমি পুরাটা এখন লিখতেছি না, এখন প্রয়োজন নাই। আর এটার স্থানাঙ্ক যেহেতু x3 y3, তাহলে এই পুরাটার দৈর্ঘ্য হবে x3, আর এটুকুর দৈর্ঘ্য হবে হচ্ছে y3। দেখো, এই ট্রাপিজিয়ামটার দিকে খেয়াল করো, এই লম্বা ট্রাপিজিয়ামটার দিকে, এখানে কিন্তু y1 এটা আছে, আমি এখানেই লিখে দিলাম, এটুকু কিন্তু y1, এই পুরোটা y1। তাহলে দেখো, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি ছিল? দেখো, পি কিউ এ বি, এই অংশের ক্ষেত্রফল, এই অংশের ক্ষেত্রফল লিখতেছি, পি কিউ এ বি মানে এই অংশের ক্ষেত্রফল, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল গুণ এদের মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা। দেখো, এটার সমান্তরাল বাহু একটা হচ্ছে y1, একটা হচ্ছে y2, এই যে y1 প্লাস y2, তাহলে সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব। বলো, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কি এইটুকু না? পি কিউ। এটার মান কি কার সমান হবে? x2 থেকে x1 থেকে x2 বাদ দিতে হবে, তার মানে এটুকু হলো x1 মাইনাস x2, মানে এই পুরাটা x2 x1 আর এটুকু হলো x2। তাহলে পুরা x1 থেকে x2 বাদ দিলে এটা পাওয়া যাবে, তাহলে এটা হবে x1 মাইনাস x2। এটা হলো এটার ক্ষেত্রফল। এখন আমরা যদি এটাকে গুণ করে দেই, তাহলে হাফ x1 y1 মাইনাস x2 y1। এবার y2 দিয়ে দুটাকে গুণ করলে প্লাস x1 y2 মাইনাস x2 y2। এটা পেয়ে গেলাম হলো পি কিউ এ বি এর ক্ষেত্রফল। এবার এটার ক্ষেত্রফল, একইভাবে এটার ক্ষেত্রফল দেখো ভালো করে খেয়াল করে, আমি যদি কিউ আর এর মান বের করতে চাই, তাহলে আমার ও আর থেকে ও কিউ বাদ দিতে হবে। ও কিউ হলো x1 আর ও আর হলো x3, তাহলে x3 মাইনাস x1। তাহলে আমরা লিখি কার মান বের করবো এবার? এ কিউ আর সি, এ কিউ আর সি এর ক্ষেত্রফল। এটা তোমার পরীক্ষায় আসে না, আমি শুধু দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু জেনে রাখো যে কিভাবে ক্ষেত্রফলের সূত্রটা আসে। পরবর্তীতে আমরা এগুলোর কোনো কাজে লাগাবো না, এগুলোর শুধু সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল বের করবো। দেখো, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটার যোগফল, মানে একটা সমান্তরাল বাহু y1 আর একটা সমান্তরাল বাহু হলো y3, তাহলে হাফ ইন্টু y1 প্লাস y3 ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব হলো x3 মাইনাস x1, মানে পুরাটা থেকে এটুকু বাদ দিলেই কিউ আর পেয়ে যাব। তাহলে x3 মাইনাস হলো x1, আমি পাচ্ছি এখানে হাফ ইন্টু, গুণ করো এটার সাথে এটা গুণ করলে x3 y1, এটা গুণ করলে মাইনাস x1 y1
আবার এটার সাথে এটা গুণ করলে x3y3, আবার এটার সাথে এটা গুণ করলে -x1y3। তা এটা পাইলাম। এবার দেখো আমার এই কালো অংশের ক্ষেত্রফল লাগবে, বলছিলাম না কালো অংশের ক্ষেত্রফল। তাই এখানেও আমরা ক্ষেত্রফল বের করার সময় এর নাম কি, পি আর সিবি। তাহলে পি আর সিবি এর ক্ষেত্রফল আমরা বের করি, দেখি কি আসে। এখানেও হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। দেখো সমান্তরাল বাহু একটা হলো y2 একটা হলো y3, তাহলে y2 প্লাস y3 গুণ এদের মধ্যবর্তী দূরত্ব। দেখো তো একটা একটা বাহু, এর মাঝখানে দূরত্ব কোনটুকু, পি আর না, দেখো তো পি থেকে আর পর্যন্ত। আমি পি থেকে আর পর্যন্ত যদি পেতে চাই তাহলে আমাকে x3 থেকে x2 বাদ দিতে হবে। দেখো পুরাটা থেকে এতটুকু বাদ দিতে হবে, তাহলে পুরাটা হলো x3 আর এটুকু হলো x2, তাহলে x3 মাইনাস x2। এবার আবার এটা গুণ করে দেই, হাফ x3y2 মাইনাস x2y2, আবার এটার সাথে এটা গুণ করলে x3y3, আবার এটার সাথে এটা গুণ করলে -x2y3। দেখো আমার তো দরকার নীল অংশের ক্ষেত্রফল, তাহলে এখন এই বড় দুইটা যোগ করে এই লম্বাটা বিয়োগ দিব, মানে এই দুইটা যোগ করব তার থেকে এটা বিয়োগ দিব। বলো এই দুটা যদি আমি সবার সাথে হাফ আছে, দেখো এখানে হাফ এখানে হাফ এখানে হাফ, তাহলে আমি সবার থেকে হাফ কমন নিতে পারি। তাহলে ত্রিভুজ এবিসি, শেষ পর্যন্ত আমি ত্রিভুজ এবিসি ফার্স্টে হলো হাফ কমন রাখলাম, এটা যোগ করতেছি। দেখো x1 y1 প্লাসগুলো আগে লিখতেছি, x1 y2 x1 y2, এখানে আর যোগ আছে, হ্যাঁ x3 y1, আবার এখানে আছে হলো x3 y3। দেখো আমি যদি এটা বিয়োগ করি, দেখো ভালো করে বুঝো কিন্তু এই দুটা যোগ তার থেকে এটা বিয়োগ, বিয়োগ করার মানে হলো এখানে যা চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন চিন্তা করবো আমি যদি একবার হিসাব করতে চাই। কারণ আমি যখন এগুলো থেকে এটা মাইনাস করবো সবার চিহ্ন পরিবর্তন হবে না, তাহলে এটা আসবে তখন প্লাস x2y2, এটা আসবে প্লাস x2y3। এবার মাইনাসগুলো লিখি, দেখো মাইনাসগুলো হলো এখানে x2y1 এখানে আছে x2y2 আর এখানে পাচ্ছি x1 y1 এখানে পাচ্ছি হলো x1 y3 আর এখানে প্লাসগুলো মাইনাস হবে আর কি, x3y2 আর এখানে পাচ্ছি হলো x3y3 -x3y3। এবার দেখো এবার কাটাকাটি করা যায়, দেখো এটা কেটে যাবে, এটা কেটে যাবে, আবার এটাও কেটে যাবে। দেখো অবশিষ্ট যেটা থাকলো এটাকে আমরা এটা দেখো এটা অবশিষ্টগুলোকে আমরা ইচ্ছা করলে এভাবে সাজিয়ে লিখতে পারি। এটা কিন্তু নির্ণায়কের একটা ফরম্যাট, এটা তোমরা যখন ইন্টারমিডিয়েট উঠবা তখন দেখবা যে এটা নির্ণায়কের ফরম্যাট, মানে এই সেম জিনিসটাকে আমরা ইচ্ছা করলে এইভাবে লিখতে পারি, x1 y1 x2 y2 x3 y3 আবার x1 y1, এটাকে এভাবে লেখা যায়। দেখো এটা ভাঙাতে হয় কিভাবে, এগুলো যখন গুণ করতে হয় তখন প্লাস গুণফলের আগে, আর যখন এভাবে গুণ করতে হয় তখন গুণফলের আগে মাইনাস দিতে হয়। তুমি দেখো x1 y2 এই যে x1 y2 x2 y3 কই গেল x2 y3 এই যে প্লাস, আবার x3 y1 এই যে x3 y1 প্লাস, আর এগুলো যখন দিবা তখন মাইনাস আসবে। দেখো x2 y1 এই যে x2 y1, আবার x3 y2 কই গেল এই যে x3 এই যে x3 y2, আবার আছে x1 y3 এই যে x1 y3। তাহলে মনে রাখবা এইখানে যে জিনিসটা আসলো এইটা আর এটা সেম জিনিস, এটাকে ইচ্ছা করলে এইভাবে প্রকাশ করা যায়, আর আমরা এইভাবেই মনে রাখবো। দেখো তাহলে একটু লক্ষ্য করো এটা, তাহলে আমরা মনে রাখবো কিভাবে, খুবই সহজ। দেখো এটা এমন একটা ফরম্যাট এখন আমাদের মনে রাখা খুবই সহজ হয়ে গেছে। কিভাবে, এই স্থানাঙ্কগুলো দেখো লেখা x1 y1 x2 y2 পরে x3 y3, পরবর্তীতে আবার প্রথমটা শেষে একবার লেখা হয়েছে এখানে, মানে বিষয়টা দেখো তো এখান থেকে শুরু করে এইভাবে যাওয়া হচ্ছে। আর মনে রাখবা এই যে ক্ষেত্রফল আমরা যখন এই পদ্ধতিতে বের করব তখন অবশ্যই আমরা চেষ্টা করব ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাওয়ার। ঘড়ি কোন দিকে যায়, ঘড়ি এভাবে ঘুরে না, আমরা কি করব এভাবে ঘুরবো এভাবে। তাহলে চলো আমরা সূত্রটা একটু সুন্দর করে পরিষ্কার করে লিখি। দেখো এখানে আমরা আগের সূত্রগুলো লিখে দিয়েছি, আগে যে সূত্র তোমার লেখা লাগবে না, এখান থেকে তুলবা শুধু। বলছে ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রের ক্ষেত্রে তোমার যদি AB এর দৈর্ঘ্য জানা থাকে, BC এর দৈর্ঘ্য জানা থাকে এবং CA এর দৈর্ঘ্য জানা থাকে তাহলে পরিসীমা হবে 2s,
আর ওইখান থেকে আমরা অর্ধ পরিসীমা বের করে নিব। 2s কে 2 দ্বারা ভাগ করব, তাহলে অর্ধ পরিসীমা বের হয়ে যাবে। মানে এ, সি আর বি এই তিনটা বাহু যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ দিলে আমরা এস পেয়ে যাবো আর কি। তারপর এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি দিয়ে আমরা এটার ক্ষেত্রফল বের করতে পারবো। আর এটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। এটা শুধু ত্রিভুজের জন্য না, এখানে চতুর্ভুজ পঞ্চভুজ সবার জন্য এই পদ্ধতিটা কাজে লাগবে। যদি অনেকগুলো বিন্দুর স্থানাঙ্ক জানা থাকে, সেটা 3টা হোক, 4টা হোক, 5টা হোক, প্রতিটা বিন্দু এভাবে লিখবে x1 y1 x2 y2 x3 y3, আবার প্রথমটা আবার শেষে যে লিখবো। পরে এইগুলা এইভাবে যখন গুণ করব তখন গুণফল আসবে প্লাস, আর যখন এইগুলোর সাথে গুণ করব তখন গুণফলের আগে সবার আগে কি আসবে? মাইনাস আসবে। আর এই যে বিন্দুগুলো যখন আমরা বসাবো তখন অবশ্যই তুমি এটা মনে রাখবা যে এখানে অবশ্যই এটা ঘড়ির কাঁটা বিপরীত দিকে বসানোর চেষ্টা করব। এই জন্য প্রয়োজনে আমরা রাফের মধ্যে আগে স্থানাঙ্ক গুলো বসিয়ে নেব, বিন্দুগুলো বসিয়ে দেখবো ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীতে। পরে আমরা ঘড়ির কাঁটা বিপরীত দিকে নিয়ে নিলাম। দেখো চতুর্ভুজ পঞ্চভুজ বলে নাই, সব এভাবেই চলবে। বিন্দুগুলো ক্রমান্বয়ে বসাতে বসাতে সবার শেষে যে প্রথমটা বসাবে। আর এইভাবে আমরা ক্ষেত্রফল খুব সহজে বের করতে পারবো। এটা অনেক সহজ, তুলনামূলক এগুলো থেকে সহজ। তুমি যদি চাও যে এরকম 4টা বিন্দু দেওয়া থাকলে ত্রিভুজের মাধ্যমে বের করবা, সেক্ষেত্রে দেখাইলাম না, কর্ণ একে 2টা ত্রিভুজে বিভক্ত করবে। যদি আয়ত, বর্গ বা রম্বস বা সামান্তরিক হয়, সেক্ষেত্রে আমরা খুব সহজেই একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে 2 দিয়ে গুণ করলে সম্পূর্ণ রম্বস বা আয়তের বা বর্গের ক্ষেত্রফল বের হয়ে যাবে। কারণ আমরা জানি এটা যে একটা রম্বস বা সামান্তরিক বা আয়ত, এটার কর্ণ সমান ক্ষেত্রফল বিশিষ্ট 2টা ত্রিভুজে ভাগ হয়। তাহলে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, তারপর এটাকে আমরা 2 দিয়ে গুণ করব, আর 2 দিয়ে গুণ করলে তখন পুরাটার ক্ষেত্রফল বের হয়ে যাবে। আমি আশা করব অঙ্ক করানোর সময় সূত্রগুলো তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা অঙ্ক শুরু করি। প্রথম প্রশ্নটা দেখো। 1 নম্বর প্রশ্ন বলছে যে এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু। তাহলে এবিসি এর শীর্ষবিন্দু, এটা এবিসি এর শীর্ষবিন্দু আমরা না বললেও বুঝতাম, যেহেতু এবিসি দিয়ে দিছে। ক নম্বরে বলছে এবি, বিসি এবং সি এ বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখন এবিসি এর পরিসীমা নির্ণয় করো, আর খতে বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল কোন পদ্ধতিতে বের করবা সেটা বলে নাই, একভাবে বের করলেই চলে। তা আমি যদি ক নাম্বার করতে চাই, দেখো দেওয়া আছে এ বিন্দু এটা, বি বিন্দু এটা, তুমি অবশ্যই দেওয়া আছে লিখে নিবা সবসময়ের জন্য। এ বি সি সবসময় লিখে নিবা যে দেওয়া আছে এইভাবে। আমি প্রথমটা তুলতেছি কিন্তু পরের গুলা তুলবো না। -2,0, বি 5,0, সি হলো 1,4, আর সি পর্যন্ত আছে। দেখো এখানে সমান চিহ্ন দেওয়ার দরকার নেই, এ বিন্দু দিয়ে মাঝখানে এই পাশে ব্র্যাকেট দিয়ে এটা লিখলেই বিন্দুর স্থানাঙ্ক বোঝায়, এভাবে লিখলেই চলবে। তো এ বি এর দৈর্ঘ্য যদি আমি বের করতে চাই, এ বি এর দৈর্ঘ্য কি ছিল? √ ভুজদ্বয়ের পার্থক্যের স্কয়ার। দেখো ভালো করে সূত্রটা মনে আছে কিনা। x1 y1 যদি একটা বিন্দু হয় আর বি যদি x2 y2 হয়, তাহলে এ বি এর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র ছিল হলো √ ভুজদ্বয়ের পার্থক্যের স্কয়ার প্লাস কোটিদ্বয়ের পার্থক্যের স্কয়ার। এটা ছিল, নিশ্চয়ই মনে আছে। এই সূত্র যদি আমি এখানে প্রয়োগ করি, তাহলে ভুজদ্বয়ের পার্থক্যের স্কয়ার মানে 5 মাইনাস 2। দেখো 5 মাইনাস 2 মানে কি +2। আমি তোমাদের ওই প্রথম চ্যাপ্টার যখন করাই তখন বলেছিলাম, দেখো এটা থেকে এটা বিয়োগ করবা, তার মানে এটার সাথে এটার বিপরীত চিহ্ন লিখে দিবা, আর কোনো দরকার নেই। তাহলে এই দুইটার পার্থক্যের স্কয়ার প্লাস এই দুইটার পার্থক্যের স্কয়ার আসলে কিছুই না, 0ই হয়। তাহলে 49, এটা 0, √49 মানে কি 7। তাই এর মান বের হয়ে গেল। আমি যতটা শর্টকাট পারি করতেছি। এবার কি চেয়েছে? বিসিসি 3টা বাহুর দৈর্ঘ্য চেয়েছে। তাহলে বিসি হবে হলো, জায়গা হবে না এখানে লিখি, বিসি হবে হলো √ দেখো 1 - 5, 1 - 5 এর স্কয়ার প্লাস 4 - 0 স্কয়ার, 4 - 0 তার হোল স্কয়ার। এটার মানে হলো 1 - 5 4 হবে, 4 কে -4 হবে, -4 কে স্কয়ার করলে হবে 16, আর এটাও 16, 16 16 32, √32। তুমি ইচ্ছা করলে দশমিকে নিতে পারবা, আবার এটাকে 16 দুগুণে 32, তো 16 দুগুণে 32, তাহলে 4√2 হবে। এটাও লিখতে পারবা, সমস্যা নেই। ক্যালকুলেটর থাকলে এটা দশমিক বানাই নিও, কারণ পরিসীমা, এই যে পরিসীমা নির্ণয় করতে সুবিধা হবে, দশমিকে পরিসীমাটা নির্ণয় করতে পারো। তোমরা নাও, আমার কাছে ক্যালকুলেটর নেই, আমি করবো না এখন। এবার আর চাইছে কি সি এ সমান হলো √ এটার সাথে এটা, তাহলে 1 - -2, তার মানে 1 + 2 প্লাস 4 - এটা, তার মানে 4 - 0 মানে শুধু 4ই হবে।
3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার কত 16, 16 9 25, 25 কে রুট করলে হবে কত 5 হবে। তাহলে এটার মান দেখো 3 বাহু পেয়ে গেছে, এখন বলছে যে এবিসি এর পরিসীমা। তাহলে সুতরাং ত্রিভুজ এবিসি এর পরিসীমা বাহুগুলোর যোগফল এবি প্লাস বিসি প্লাস সি 7 প্লাস 4√2 প্লাস 5। এটা যোগ করবো, দশমিকে আসবে, ক্যালকুলেটরে উঠাও, যা আসবে এটা আনসার। আমার কাছে যেহেতু ক্যালকুলেটর নাই, আমি এখন আপাতত এই ক্ষেত্রফলটা আমি দ্বিতীয় সূত্র দিয়ে করবো। দ্বিতীয় সূত্র মানে কি, হাফ মডুলাস দিয়ে যেটা আছে ওটা দিয়ে করব। তোমরা এক কাজ করবা, যদি চাও যে এস দিয়ে করতে, এটা এটা কিন্তু পরিসীমা কিন্তু 2s, এস এর সূত্র দিয়ে করতে চাইলেও করতে পারবা, এটা তোমরা করো। এখন আমরা খ নাম্বার এখানেই করে দিব। দেখো দেওয়া তো আছে, এটা তুলবে আবার। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল মানে হবে হলো হাফ মডুলাস, তোমরা বাংলা লিখে নিও, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল তোমরা নিজেরা লিখবা। তাহলে হাফ, বিন্দুগুলো বসিয়ে দিবা -2,0। তার আগে আমরা এটা চেক করে দেখি ঘড়িকাটার দিকে যাচ্ছে না বিপরীত দিকে যাচ্ছে। আচ্ছা -20, তার মানে 2 ঘর বামে, তারপর আর কোথাও না, -20, এটাই বিন্দু। বি হলো 5,0, তাহলে 5 ঘর ডানে, 1 2 3 4 5, মানে 5,0, এটা হলো বি। সি হলো 1,4, 1,4, 1,4, এটা হলো সি। খেয়াল করো, এর পর বি, বি এর পর সি। আমি যদি এভাবে বসাই তাহলে এই ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে না বিপরীত দিকে যাচ্ছে? খেয়াল করো তো, ঘড়ি কিন্তু এদিকে যায়, ঘড়ির কাঁটা এমনি ঘড়ি চলে, কিন্তু আমি চলতেছি কোন দিকে, এ বি সি, উল্টা দিকে চলছি। তার মানে এইভাবে বসিয়ে দিলেই হবে, এটার পরিবর্তন করা লাগবে না। তুমি যদি দেখো, তুমি যদি এ বি সি এদিকে না যে তুমি এ সি বি এভাবে লিখো, তাহলে উত্তর একই আসবে, শুধু ঋণাত্মক আসবে। আর তুমি যদি ত্রিভুজের ক্ষেত্রে তুমি উল্টাপাল্টা হয় না, যেমন চতুর্ভুজের ক্ষেত্রে এটা হয়। দেখো, যদি একটা চতুর্ভুজ হয়, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, তুমি যদি এ সি বি ডি এমনি নাও তাহলে কিন্তু ক্ষেত্রফলে আসবে না। তুমি হয় ঘড়ি কাঁটার দিকে, না হলে ঘড়ি কাঁটার বিপরীত দিকে, যে কোনো একটা নিয়ম মানলে বিপরীত দিকে গেলে পজিটিভ উত্তর পাবা, আর দিকে গেলে নেগেটিভ উত্তর পাবা। আর যদি একেবারে উল্টা পাল্টা, একেবারে কর্ণ বরাবর যে এমনি ঘুরে ঘুরে ক্রসের মতো যাও, তাহলে ক্ষেত্রফলই আসবে না, সঠিক ক্ষেত্রফলই পাবা না। এই জন্য অবশ্যই এটা একটু চেক করে নিবা যে ঘড়ি কাঁটার দিকে নাকি বিপরীত দিকে নাকি উল্টা পাল্টা আছে। তাহলে -2,0, 5,0, 1,4, আবার প্রথম বিন্দুটা বসানোর কথা ছিল, তাহলে -20। এখন এটা যখন ভাঙাবো তখন নিয়ম হলো এগুলো আগে গুণ করব, এবং এগুলোর আগে কি হবে, প্লাস হবে। প্লাস হওয়ার মানে কি, প্লাস বলতে গণিতের মধ্যে আমি যখন প্লাস বলবো তার মানে যে চিহ্ন আছে ওই চিহ্নই রেখে দিব, আর যখন মাইনাস বলবো তখন মনে রাখবা যে চিহ্নটা পাল্টায় বসাইতে হবে। তাহলে এখানে এই 0 এর সাথে -2 গুণ করলে কি হবে, 0 প্লাস 4 5 কত 20 প্লাস 0, এটা মাইনাস হবে, তার -0 -0। দেখো -8 হয় না, তাহলে এটা +8 হয়ে যাবে। মানে বিষয়টা দেখো, আমি যখন এগুলো গুণ করবো তখন তো ঋণাত্মক, তাহলে গুণফল নিজেই মাইনাস, আর সূত্রের মাইনাস মিলায় কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না? আমি আবার বলি, দেখো এগুলার আগে গুণফলের আগে প্লাস হবে, তাহলে 0-র আগে প্লাস দেওয়া না দেওয়া সমান কথা। 4 5 20-এর আগে প্লাস দিছি, আবার 0 এর আগে প্লাস মাইনাস যাই দিন তাতেই হয়, কিন্তু আমি প্লাসই দিয়ে রাখছি। আর এগুলোর গুণফলের আগে মাইনাস হবে, 0-র আগে মাইনাস দিয়ে রাখছি তোমার বুঝার সুবিধার্থে। এটা গুণ করছি, তার আগে মাইনাস, তাহলে এই দুটার গুণফলের আগে আমি মাইনাস দিব না, তাহলে -8 হয়। আরেকটা মাইনাস সামনে দেওয়ার চেয়ে মাইনাস মাইনাস একবার প্লাস দিয়ে দিলাম, তাহলে হাফ 20 আর 8 কত 28, তাহলে এখানে উত্তর আসতেছে কত 14। দেখো এখানে যে পূর্ণ সংখ্যায় উত্তর আসছে না, তুমি যদি এটা দিয়ে করতে চাও, কারণ এটা দিয়ে করলে অনেক সময় কি দশমিকের পর তুমি পুরাটা নিতে পারবা না, দশমিকের পর যতটুকু আছে পুরাটা নেওয়া সম্ভব হয় না, যার কারণে দেখবা যে ক্ষেত্রফল 14 না আসে, হয় 14 দশমিক কিছু একটা, না হলে 13.99 এরকম কিছু একটা চলে আসবে, মানে 14-র খুব কাছাকাছি। তাই তুমি এটা সমস্যা না, তুমি একটা একভাবে করলেই হয়, প্রায় দিয়ে রাখবা। ওখানে আসলে দশমিক যদি আসে, যদি 13.99 আসে এটাও সমস্যা না, কারণ 13.99 আর 14-র মধ্যে পার্থক্য নাই এত বেশি। প্রায় দিবা, প্রায় ব্যবহার করবা, তাতেই হয়ে যাবে। আমি আশা করবো তোমরা করতে পারবে। আর আমি ক্যালকুলেটর ছাড়া যেহেতু করতেছি, আমার হিসাবে ভুল হলে তোমরা ঠিক করবা। তুমি শুধু নিয়মগুলো ফলো করো, এই নিয়ম অনুসারে করবা, নিজে তুমি হিসাব করে করে করো। পরেরটা দেখো, 2 নম্বর দেখো, বলছে যে নিম্নোক্ত প্রতি ক্ষেত্রে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এর ক্ষেত্রফল যখন আমরা বের করবো, আগে দেখি, চেক করে দেখি বিন্দুগুলো কোথায় যায়।
এ হলো 2,3, তাহলে 2 ঘর ডানে 3 ঘর উপরে 1 2 3, তাহলে এটা হলো এ বিন্দু। বি হলো 5,6, মানে 2 3 4 5 এদিকে থাকবে বি 5,6। আর সি হলো -1,4, -1,4, তার মানে এদিকে থাকবে -1,4, -1,4। এখন দেখো আমি এ এর পর যাচ্ছি বিতে, বি এর পর যাচ্ছি সিতে, তারপর এদিকে এটাও ঘড়ি কাঁটা বিপরীত দিকে, দেখো এদিকে মানে এ বি সি এভাবে ঘুরতেছি, এটাও ঘড়ি কাঁটা বিপরীতে আছে। এটাও চেক করে নি একবারে। 5 2 1 2 3 4 5, এই 5 2 এদিকে থাকবে, অনুমান করে নিছি 1 6 এদিকে থাকবে, মানে এর পর এটা বি, তারপর সি হলো -2 -3, -2 -3। দেখো এ বি সি, মানে এটাও ঘড়ি কাঁটা বিপরীতে আছে, তার মানে এখানে যে বিন্দুগুলো আছে সবই ঘড়ি কাঁটা বিপরীতে। আমি যেভাবে আছে ওইভাবেই ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। ক নম্বর, তুমি দেওয়া আছে লিখবা, লিখে বলবা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, আগে দেওয়া আছে লিখবা, তারপর এবিসি এর ক্ষেত্রফল কি সেটা লিখবা। হাফ মডুলাস বিন্দুগুলো বসিয়ে দিবা, 2 3 কত 5 6 -1 4 আবার 2 3। এবার হিসাব, এবার এটা ভাঙাতে গেলে কি করতে হয়, হাফ এগুলো সব গুণ করলে গুণফল যা আছে তাই চিহ্ন রাখবো, চিহ্ন পরিবর্তন করবো না। 6 দুগুণে 12, 4 5 কত 20, -3। আর এগুলো যখন গুণ করব গুণফলের চিহ্ন পরিবর্তন করে দেবো, 3 5 -15, -6, তাহলে এটা হয়ে যাবে +6, +8 এটা হয়ে যাবে -8। তাহলে হাফ 12 20 32 আর 6 38, মাইনাস -18 আর 8 -26, 18 আর 26, তো হ্যাঁ 26। তা এখন 38 থেকে 26 গেলে কত হয় 12, কাটাকাটি করলে 6, তাহলে 6 বর্গ একক। আমি আশা করব তোমরা বুঝতে পারছো। এখন এটা তোমরা নিজেরা করবা, এটা নিজেরা করবা, নিজেরা করে উত্তর কত হয় আমাকে জানাবা, এটা পারবে। পরেরটা দেখো, একটু খেয়াল করো। প্রশ্ন নাম্বার 3 বলছে দেখাও যে A11 B44 এবং C48 এবং D15 বিন্দুগুলো একটি সামান্তরিকের শীর্ষবিন্দু। এই প্রশ্নগুলো পরীক্ষা অনেক আসে। এবার বলছে এসি আর বিডি এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো এবং সামান্তরিকটির ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তাহলে আমরা যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করবো অবশ্যই চিত্র আঁকবো। এ হলো 1 1, তাহলে এক ঘর ডানে এক ঘর উপরে, তাহলে এইটা হলো এ বিন্দু। পরে আছে হলো 4 4, 1 2 3 4 ঘর ডানে 4 ঘর উপরে, এটা বি হলো 4 4। এ হলো 1 1। এরপরে বলছে হলো সি হলো 4 8, তাহলে 4 ঘর ডানে 8 ঘর উপরে 1 2 3 4, এটা হলো সি হলো 4,8। পরেরটা হলো 1,5, 1 ঘর ডানে 5 ঘর উপরে 1 2 3 4, কত গেল 1 2 3 4 5, এটা হলো ডি 1,5। এবার এ এর সাথে বি যোগ করব, বি এর সাথে সি যোগ করব, সি এর সাথে ডি যোগ করব, ডি এর সাথে আবার এ যোগ করব। তাহলে এখানে একটা সামান্তরিকের মতো উৎপন্ন হয়ে গেছে। তাই এটা আমরা সামান্তরিকই পাবো। সামান্তরিক দেখানোর শর্ত কি ছিল মনে আছে নিশ্চয়ই? সবগুলো বাহুর দৈর্ঘ্য বের করব, যদি বিপরীত বাহুগুলো সমান হয়, তারপর কর্ণদ্বয়ের দৈর্ঘ্য বের করব। যদি কর্ণদ্বয় সমান হয় তাহলে আমরা তখন বলবো এটা আয়ত, আর যদি কর্ণদ্বয় অসমান হয় তখন সেটাকে বলবো সামান্তরিক। তাহলে ওই হিসাবে আমি সবগুলোর মান বের করি, দেওয়া আছে তুলতেছি না, ধরে নাও আমি এবিসি ডি সবগুলো দেওয়া আছে তুলছি। এখন আমি শুধু বাহুর দৈর্ঘ্যগুলো বের করতে থাকি। এবি, এবি কি হবে দেখো, ভুজদ্বয়ের পার্থক্যের স্কয়ার মানে 4 - 1 তার হোল স্কয়ার প্লাস এটাও 4 - 1 তার হোল স্কয়ার। এটা হিসাব করলে আমরা পাচ্ছি 3 এর স্কয়ার 3 এর স্কয়ার, তাহলে এখানে 9 9 9 যোগ করলে 18, √18। এটা এক লাইন ফাঁকা রাখি, পরে দশমিক বের করে বসাবো। এবার বিসি, বিসি হলো তোমার 4 - 4 তার হোল স্কয়ার, √4 - 4 তার হোল স্কয়ার, তারপর হলো 8 - 4 তার হোল স্কয়ার, 8 - 4 তার হোল স্কয়ার। তাহলে এটা আসতেছে 0, 8 বিয়োগ 4 হলো 4, 4 এর স্কয়ার, এখানে শুধু 4 আসবে। এবার এবি বিসি দেখো, এবি বিসি সিডি ডিএ, এবার সিডি বের করবো, সিডি
সিডি এর দৈর্ঘ্য হবে রুট ওভার 1 মাইনাস 4 তার হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস 8 তার হোল স্কোয়ার। 1 মাইনাস 4 তার হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের পার্থক্যের স্কোয়ার মানে 5 মাইনাস 8 তার হোল স্কোয়ার। এটা কিন্তু আমি আগেও বলছি, তুমি ইচ্ছা করলে এটা থেকে এটা বিয়োগ তার হোল স্কোয়ার প্লাস এটা থেকে এটা বিয়োগ তার হোল স্কোয়ার দিলেও কোনো সমস্যা নেই, কারণ স্কোয়ারের কারণে মাইনাস হলেও প্লাস হয়ে যাবে। এটা আসবে -3, -3 কে বর্গ করলে হয় 9। এটা আসবে কত? এটাও -3, -3 কে বর্গ করলে আবার হবে 9। তার 9 আর 9 যোগ করলে 18, তার মানে এটা রুট ওভার 18। এখানেও তো দশমিক বের করতে হবে, এখানেও দশমিক বের করতে হবে। এবার ডিএ, ডিএ কত হবে? রুট ওভার ডিএ, তাহলে 1 মাইনাস 1 0, 5 মাইনাস 1 তার মানে 4 হবে। তো 1 মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে 0 আর এখানে আসতেছে 4 এর স্কোয়ার, স্কোয়ার রুট কাটা গেলে শুধু আসবে 4। দেখো এবি এবং সিডি দুটো সমান হয়ে গেছে, এবি এবং সিডি সমান হয়ে গেছে, আবার বিসি এবং এডি সমান হয়ে গেছে। তার মানে হয় এটা সামান্তরিক, না হলে আয়ত। এখন আমার সামান্তরিক নাকি আয়ত সেটা কনফার্ম হওয়ার জন্য আমাকে এসি এবং বিডি এর মান বের করতে হবে। এসি এবং বিডি যদি সমান হয় তাহলে আয়ত হবে, কারণ আয়তের কর্ণদ্বয় সমান হয়, কিন্তু সামান্তরিকের কর্ণদ্বয় কিন্তু অসমান। তা এখানে আমি কর্ণ দুটো বের করবো, তাহলে এসি কর্ণ রুট ওভার, দেখো এ আর সি, তাহলে এ আর সি যদি আমি নেই, এ আর সি নিলে দেখো 4 মাইনাস 1 তার হোল স্কোয়ার, 4 মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 8 মাইনাস 1 তার হোল স্কোয়ার, 8 মাইনাস 1 তার হোল স্কোয়ার। এটা আসতেছে তাহলে 3 এর স্কোয়ার 9, আর এখানে আসবে 7 এর স্কোয়ার 49। 49 আর 9 যোগ করলে কত হবে? রুট ওভার 58। এখানেও আমি দশমিক বের করব, কারণ যখন ক্ষেত্রফল বের করবে যে তোমার ত্রিভুজের সাহায্যে, তখন দশমিকেই মান বের করতে হবে, নাহলে ক্ষেত্রফল বের করতে ঝামেলা হবে। এবার কর্ণ বিডি দেখি, কর্ণ বিডি কি আসে? বিডি কর্ণ হবে হলো এটা, তাহলে 4 4 আর 1 5, তাহলে রুট ওভার 4 মাইনাস 1 তার হোল স্কোয়ার ভুজদ্বয়ের পার্থক্য, আর কোটিদ্বয়ের পার্থক্য হলো 4 মাইনাস 5 তার হোল স্কোয়ার, 4 মাইনাস 5 তার হোল স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি হলো 3 এর স্কোয়ার 9, এখানে আসতেছে -1 তার স্কোয়ার করলে হবে +1, 9 এর 1 10, তাহলে রুট ওভার 10 আসবে এখানে, রুট ওভার 10। এই দুটা কিন্তু ভিন্ন ভিন্ন, দেখো। তাহলে এখানে আমরা লিখতে পারি যেহেতু এবি সমান সিডি এবং বিসি সমান এডি, বিসি সমান এডি, আবার কর্ণদ্বয়, আবার কর্ণ এসি নট ইকুয়াল টু কর্ণ বিডি। সুতরাং এবিসিডি একটি সামান্তরিক। তাহলে এটা সামান্তরিক হয়ে গেল। এখন আমরা সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করব। তো ত্রিভুজের মাধ্যমে বের করার জন্য দেখো, আমি যে কোনো একটা কর্ণ যোগ করলে এখানে দুইটা ত্রিভুজ বিভক্ত হয়, আর ওই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলই সমান হয়। তাহলে যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে 2 দিয়ে গুণ করলেই বাকিটার ক্ষেত্রফল বের হবে। এখানে তুমি বিডি কেও নিতে পারো সাহায্য, আবার যদি মনে করো এসি কে নিবা তারপরে হবে। আমি যেহেতু এইভাবে আঁকছি তাহলে এডি কে নিব, সরি বিডি কে নিব। তাহলে আমার দরকার কি? এবি, বিডি এবং এডি। তার মানে 3 বাহুই আমার জানা আছে, এখানে সব বাহু জানা। দেখো এবি এর মান কি কত ছিল? এবি এর মান হলো রুট ওভার 18, 18 তার রুট কত? 4.2426 প্রায়। এগুলো জায়গায় অবশ্যই প্রায় লিখবে। যখনই দেখবে যে তুমি পুরা মান নিতে পারতেছো না, এটা তো অমূলক সংখ্যা, পুরোটা নিতেও পারবে না, তখন প্রায় লিখে দিবা। তাহলে এটাও আসবে হলো 4.243। তাহলে এখন আমাদের সবার মানে জানা এবি এর মান। দেখো তাহলে ত্রিভুজ এবিডি বের করি। ত্রিভুজ এবিডি এর অর্ধ পরিসীমা এস সমান এবি প্লাস বিডি, এবি প্লাস বিডি প্লাস এবি বিডি ডিএ ডিভাইডেড বাই 2। এবি এর মান কত? এবি এর মান পেয়েছি হলো 4.243 প্লাস বিডি এর মান পেয়েছি হলো, বিডি বের করলাম মাত্র, আর রুট ওভার 10 তার রুট মানে 3.16
3.16 এটা বের করতেছি না কারণ আমি এসির সাহায্য নিচ্ছি না, ওটা না হলেও চলবে। এটাও প্রায় হবে, এটাও প্রায়। এখানে কিন্তু অবশ্যই প্রায় দিয়ে দিবা এবং কি ক্ষেত্রফলের মধ্যে প্রায় দিতে হবে। তাহলে বিডি পেয়েছি হলো 3.16 প্লাস, আর ডিএ পেয়ে গেলাম, ডিএ পেয়েছিলাম হলো এটা 4 ছিল, 4 ডিভাইডেড বাই কত 2। এখন দেখো এগুলো করিয়ে যদি আমি সময় নষ্ট করি তাহলে তো হবে না। তুমি এগুলো ক্যালকুলেটরের মধ্যে উঠাবা, তাহলে এস এর একটা মান পেয়ে যাবে, এস এর একটা মান পেয়ে যাবে। এবার তুমি যে ক্ষেত্রফলের সূত্র জানো, তাহলে ত্রিভুজ ক্ষেত্রফল এবিডি এর ক্ষেত্রফল হবে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এবি এস মাইনাস বিডি এস মাইনাস ডিএ। দেখো সবার মান আমার জানা, এটা বসিয়ে দেবা, তাহলে এখানে একটা ক্ষেত্রফল তুমি পাবা, এটা তোমরা উঠাবা। এইবার তাহলে লিখবে যে সুতরাং সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল সমান হলো 2 গুণ ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, এবিডি এর ক্ষেত্রফল। মানে বিষয়টা হলো 2 গুণ এখানে তুমি যে মানটা পাবা এই মানটা এখানে বসিয়ে দিবা, তারপর যেটা আসবে সেটা অবশ্যই এখানে প্রায় লিখে দিবা, ক্ষেত্রফল যা আসবে এত প্রায়। দেখো 4 নম্বর প্রশ্নে কি বলছে, বলছে দেখাও যে এই 3টা বিন্দু, সরি 4টা বিন্দু দেওয়া আছে, বিন্দুগুলো একটি আয়তক্ষেত্রের 4টি শীর্ষ এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে আমি ধরে নেই, নাম যেহেতু দেওয়া নেই তাহলে নাম আমি নিজের মতো করে ধরে নেই, তাহলে লিখি। ধরি এ বিন্দু হলো 0,-1, বি বিন্দুটা হলো -2,3, সি বিন্দু হলো 6,7 এবং ডি বিন্দুটি হলো 8,3। এখানে চিত্র এঁকে নিলে সবসময় সুবিধা হয়, ভুলের সম্ভাবনা অনেক কমে যায়। এখন বিন্দুগুলো আমি বসিয়ে দিই। দেখো 0,-1, 0,-1, তাহলে ডানে বামে যাবো না, এক ঘর নিচে যাবো, এটা হলো 0,-1। এরপরে আছে হলো -2,3, -2,3 মানে 2 ঘর বামে যাব, 3 ঘর উপরে যাব, 1 2 3। এটা এ বিন্দু 0-1, বি বিন্দু -2,3, -2,3, সি বিন্দু হলো 6 7, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, সি বিন্দু হলো 6,7। পরেরটা হলো 8,3, 1 2 3 4 5 6 7 8, 1 2 3। এটা হলো ডি বিন্দু, এটা হলো 8,3। এবার বিন্দুগুলো যোগ করি, এ এর সাথে বি, বি এর সাথে সি, সি এর সাথে ডি, ডি এর সাথে আবার এ। এটা একটা আয়ত হবে, দেখলেই বোঝা যাচ্ছে, কিন্তু এখানে খেয়াল করো এটা কিন্তু ঘড়ি কাঁটার দিকে ঘুরছে। আমি যদি এখানে বিন্দুগুলো এভাবেই নেই, এ বি সি ডি এভাবেই নেই, তাহলে কিন্তু এখান থেকে ক্ষেত্রফল ঋণাত্মক আসবে, আমি যদি বিন্দু দিয়ে ক্ষেত্রফল বের করতে চাই। আর বাহুর দৈর্ঘ্য দিয়ে ক্ষেত্রফল বের করতে চাইলে তো সহজই হবে। দেখো যেহেতু আয়ত, দৈর্ঘ্য গুণ প্রস্থ দিলে ক্ষেত্রফল বের হয়ে যাবে, যেভাবে মন চায় বের করো। যেহেতু ক্ষেত্রফল চেয়েছে তার দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়েই করবো, কারণ আমি তো সবই বের করতেছি এখানে। তাহলে এবি, এবি হলো রুট ওভার, দেখো ভুজ দুইটার পার্থক্য, এটা মাইনাস এটা, তাহলে -2 - 0 তার হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস এটা, তার মানে 3 + 1 হয়ে যাবে, মাইনাস দিলে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে এখানে পাচ্ছি হলো, এটা বিয়োগ করলে -2 থাকে, -2 কে বর্গ করলে হবে 4, আর এটা হবে 4, 4 কে বর্গ করলে হবে 16, আর এটা মানে রুট ওভার হলো 20। এটা রেখে দিব, এটা দশমিক আমি নিচ্ছি না, এটা ছাড়া আমি ক্ষেত্রফল বের করতে পারবো। এরপরে আছে হলো বিসি, তাহলে বিসি হবে রুট ওভার, দেখো এখানে বুঝতে পার্থক্যের স্কোয়ার, তার মানে 6 মাইনাস এটা, বিষয়টা বোঝার চেষ্টা করো। দেখো 6 থেকে এটা যখন বিয়োগ করব তখন এটা কিন্তু যোগ হয়ে যাবে, -2 যোগ হয়ে যাবে কিন্তু, তাহলে 6 + 2 তার হোল স্কোয়ার প্লাস 7 - 3 তার হোল স্কোয়ার, 7 - 3 তার হোল স্কোয়ার। এখানে একক দিতে চাইলে দিতে পারো, একক একক লিখে দিতে চাইলে এত একক, যেহেতু এখানে সেন্টিমিটার টিটার কিছু বলা না, এখানে একক লিখে দিও, সমস্যা নাই। এখানে হবে 8 স্কোয়ার করলে 8 × 64, 7 থেকে 3 গেলে কত হয় 4, 4 এর স্কোয়ার করলে হবে 16, 64 আর 16 কত হয়
খেয়াল রেখো, এটা ভুল হতে পারে আমার যোগ বিয়োগ করতে। তোমরা একটু ইয়ে করো, হিসাব করো, কারণ অনেক সময় অনেকক্ষণ অঙ্ক করাইলে যোগ বিয়োগে ভুল হয়ে যায়। তার এত একক। এবার বিসি গেল, এবার সিডি। সিডি মানে রুট ওভার সিডি। দেখো 8 - 6 হোল স্কয়ার, 3 - 7 তার হোল স্কয়ার, 8 - 6 তার হোল স্কয়ার, 3 - 7 তার হোল স্কয়ার। তাহলে এখানে পাবো হলো 2 এর স্কয়ার, আর এখানে পাবো হলো -4 এর স্কয়ার। এক লাইন বেশি কেন করতে গেলাম আবার? এটা আসবে 4, এটা আসবে কত 16। তাহলে আবার রুট ওভার কত 20। এটা মিলে গেল। এবার এ বি বি সি সি ডি ডি এ। ডি এর দৈর্ঘ্য হলো রুট ওভার, দেখো এই এ আর এটা হলো ডি, তাহলে 8 - 0 তার হোল স্কয়ার, 8 - 0 তার হোল স্কয়ার প্লাস 3 + 1 তার হোল স্কয়ার, 3 + 1 তার হোল স্কয়ার। এখানে আসতেছে 64, এখানে 4 4 কত 16, মানে রুট ওভার 80। তাহলে দেখো বিপরীত বাহু কিন্তু মিলে গেছে, এ বির সাথে সিডি মিলছে, বিসি এর সাথে এডি মিলছে। তাহলে এটা আয়ত প্রমাণ শেষ করার জন্য দেখো, আমি এখনো আয়ত বলতে পারবো না, কারণ বিপরীত বাহু তো সমান হয় সামান্তরিকেরও। তো এটা তো আয়ত এখনই বলতে পারতেছি না। তাহলে আমি এখন কি করব? আয়ত প্রমাণ করার জন্য কর্ণ দুটো বের করব। কর্ণ কি কি? এসি এবং বিডি। তাহলে কর্ণ এসি সমান হবে রুট ওভার, খেয়াল করো এ কোনটা, এ এটা আর সি এটা, তাহলে 6 - 0 তার হোল স্কয়ার, 6 - 0 হোল স্কয়ার প্লাস 7 + 1 তার হোল স্কয়ার, 7 + 1 তার হোল স্কয়ার। তাহলে এখানে পাচ্ছি হলো 0, 0 বাদ দিলে তো 6ই থাকে, তাহলে 36, 8, 8 এর স্কয়ার কত 64। তাহলে দেখো 36 আর 64 কত হয় 100, 100 কে রুট করলে 10। তাহলে কর্ণ একটা পেয়ে গেলাম 10 একক। এবার দেখি বিডি কর্ণ কি আসে। কর্ণ বিডি সমান সমান হবে রুট ওভার এই বি এই ডি। তাহলে 8 + 2, 8 + 2 তার হোল স্কয়ার প্লাস 3 - 3 তার হোল স্কয়ার, 3 - 3 তার হোল স্কয়ার। দেখো 8 আর 2 10, 10 এর স্কয়ার করলে কত 100, আর এখানে 0, তাহলে রুট ওভার 100, মানে এটা 10 একক। এখন বলো তো বিপরীত বাহু দুইটা সমান, কর্ণ দুইটাও সমান। দেখো অনেকে আছে কি করে, একটা কর্ণ বের করার পর তারপর পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে দেখে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে একটা কোণ সমকোণ হয় কিনা। ওইটা একটু বেশি বড় আমার হিসাবে, এটাই সহজ তুলনামূলক। তাহলে এখানে আমরা লিখতে পারি যেহেতু এবি সমান সিডি, হ্যাঁ এবি সমান সিডি, বিসি সমান এডি, এবং কর্ণ এসি সমান কর্ণ বিডি, সেহেতু এবিসিডি চতুর্ভুজটি একটি আয়ত। যেহেতু আমাকে এখানে কোনোভাবে বাধ্য করে নাই যে ত্রিভুজের মাধ্যমে বের করব নাকি শীর্ষবিন্দুগুলো দিয়ে বের করব, যেহেতু এটা আয়ত সেহেতু আমার ক্ষেত্রফল বের করতে কোনো সমস্যা নেই। এখানে আমি ইচ্ছে করলেই ভূমি গুণ উচ্চতা দিয়ে বের করতে পারবো। দেখো আমি যদি এটাকে ভূমি ধরি তাহলে এটা উচ্চতা হবে, এটাকে ভূমি ধরলে এটা উচ্চতা হবে। তাহলে আমরা এখানে লিখে দিই, সুতরাং এবিসিডি আয়তের ক্ষেত্রফল, এবিসিডি আয়তের ক্ষেত্রফল সমান হবে ভূমি গুণ উচ্চতা। দেখো ভূমি আচ্ছা, এডি কে ভূমি ধরলাম আমি, যাও এডি কত ছিল রুট ওভার 80, রুট ওভার 80 গুণ স্কোয়ার রুট, আর কি স্কোয়ার রুট 80, শুধু রুট ওভার বলি আর কি। এখন এবি, এবি এর মান কত রুট ওভার 20, রুট ওভার 20 বর্গ একক। আর আমরা জানি রুটের মধ্যে যদি ধনাত্মক জিনিস থাকে তাহলে দুইটা রুটের পরিবর্তে একটা রুট দিয়ে আমি একসাথে লিখতে পারি। তাহলে রুট ওভার 80 গুণ 20, 8 দুগুণে কত 16, 1600। রুট ওভার 1600 কে বর্গ করে স্কোয়ার রুট করলে কত হয় 40, 40 তো হ্যাঁ, তাহলে 40 বর্গ একক, 40 বর্গ একক, এটা আনসার। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। দেখো তুমি কিন্তু ইচ্ছা করলে অন্যভাবে ক্ষেত্রফল বের করতে পারো, যেভাবে বের করে না কেন 40ই আসবে।
যদি অন্যরকম আসে তাহলে মনে রাখবো হয় আমার হিসাবে ভুল হয়েছে, নাহলে তোমার হিসাবে ভুল হয়েছে। তোমরা চেক করবা। আমি পদ্ধতি দেখিয়ে দিলাম। দেখো, তুমি এইটা আর এটা গুণ করবা, কখনোই বিপরীত বাহু গুণ করা যাবে না। সন্নিহিত দুইটা বাহু গুণ করলেই ক্ষেত্রফল চলে আসে আয়তের, যেহেতু প্রত্যেকটা কোণ সমকোণ। এখানে আমরা জানি আয়তের ক্ষেত্রফল বের করতে হয় কিভাবে। আজকের পর্বে তাহলে এই পর্যন্তই। পরবর্তী পর্বে বাকি অঙ্কগুলো সমাধান করে দিব তোমাদেরকে। আসসালামু আলাইকুম।